ওই আচ্ছা। নাসিরটা প্রায় 3 মিলিয়ন ভিউ হয়েছিল। এটা কি ইউটিউব থেকে কি আর্ন হয়, মানে ইউটিউব, ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়া থেকে কি মানে রেভিনিউ আসে কিনা? হ্যাঁ, টুকটাক হয়। মানে এই পর্যন্ত সর্বোচ্চ কত টাকা আপনি মানে তুলতে পেরেছেন? মানে এখন হয়তো সবাই জানে যেটা আবির চৌধুরীর কনসেপ্ট বা আবির চৌধুরী আগে করছে। সবচেয়ে বেশি ভালো লাগে তোর কি? তো 20-এ তো করোনা চলে আসছিল। এই করোনার চলাকালীন যে সময়টা ছিল ওইটাই আমার সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল। একজন হচ্ছেন আবু ওবায়দা, একজন হচ্ছে শেখ এনাম। কোন একটা কোতে পড়ে গিয়েছে, সামর্থ্য আছে একজনকে বাঁচাবেন, কাকে বাঁচাতে চান? আপনি যদি ফুটবলার হতেন বা ক্রিকেটার হতেন বা খেলোয়াড় হতেন, তাহলে কোন পজিশনটা আপনি বেছে নিতেন? ফুটবলার হলে, আর ক্রিকেটার হলে আপনি? 2013 সালে অবুরদের সময় ওই গানটা বেশি, যেমন জুবাইর আহমেদ তাশরিফ, তারপর হচ্ছে আমাদের সকলের পরিচিত মুখ বিনোদন বন্ধু খান সাহেব, এরপরে হচ্ছে আহমদ আব্দুল্লাহ। আসলে ওনাদের থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে, বাকি দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। 2012 সালে আমি সাংগঠনিকভাবে যুক্ত হয়েছেন। কোন সংগঠনের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীজির নাম, আমি জপি দিবাজাম, আর ভালোবাসার খামের ভেতর দুরুদ ও সালাম। এই কথাগুলো সুরের মাধ্যমে আমরা অনেকেই শুনেছি এবং শোনার পর খুব অভিভূত হয়েছি। দর্শক, আশা করি যারা ইসলামী সঙ্গীত শোনেন, নাশিদ শোনেন, তারা এই কথামালাগুলো যার কণ্ঠে সুরের মাধ্যমে শুনে অভিভূত হয়েছেন, অবাক হয়েছেন, আনন্দ বোধ করেছেন। সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশে বর্তমান সময়ে যারা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ইসলামী সঙ্গীতের মাধ্যমে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কাজী মাশকুর এলাহী। সুপ্রিয় দর্শক, স্টারভিউর নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি কাজী মাশকুর এলাহীর আজকের এই প্রোগ্রামে। আমাদের আজকের এই এপিসোডে আপনারা তার সম্পর্কে জানবেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। রিসেন্ট আপনার চমৎকার চমৎকার নাশিদ গুলো দর্শক শুনছেন, আমরাও শুনছি, অভিভূত হচ্ছি। মাত্র যেই নাশিদটির কথা বললাম, এটাও তো সবাইকে মুগ্ধ করেছে। তো এই বিষয়েই আজকে আপনার সাথে গল্প করব, আড্ডা দিব, দর্শকও আজকে মুগ্ধ হবেন আশা করছি আপনার কথা শুনে। তো প্রথমে জানতে চাই কাজী ভাই, আপনি ছোটবেলায় কি কখনো ভেবেছেন যে ইসলামী সঙ্গীত শিল্পী হবেন এবং এর মাধ্যমে আপনাকে মানুষ চিনবে? তো সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, এবং নাশিদে কিভাবে আসলেন? আমি আসলে এই অনেক ছোট যখন ছিলাম তখন মানে ক্যাসেট, ওই ফিতার ক্যাসেট যখন চলতো না, তখন ওইগুলো আমার বাড়িতে, আমার বড় ভাই ছিল সাদ্দাম ভাই, তো উনি বাড়িতে সবসময় নতুন আইনুদ্দিন আলাজাদের ক্যাসেট বা আরো যারা সাইমুমের এরকম ক্যাসেট যারা রিলিজ হইতো সবগুলো উনি বাড়িতে নিয়ে আসতো, বাজাইতো। তো ওইগুলো শুনে শুনে আমি শিখতাম, উনি আবার আমার শিখাইতো। তো আসলে ওই সময় থেকে একটা মানে বেশি কাজ করতো, যে নিজে নিজে গাইতাম, ভালো লাগতো। বা আমার ভাইয়েরও একটা স্বপ্ন ছিল যে আমার কোনো একটা শিল্পী গোষ্ঠীতে ভর্তি করাবে আর কি। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশে যেহেতু কলরব একটা বড় একটা প্ল্যাটফর্ম, তো ওইখানেও একটা ইয়ে ছিল এক সময়, আমি যখন পিছিয়ে ছিলাম। তো ভাই তখন আমি তো আমার বাড়ি কলরবে আপনি আসা যাওয়া ছিল? না না না, আসা যাওয়া ছিল না, মানে ভাইয়ের ইচ্ছা ছিল আর কি। ও মানে কলরবে দেওয়ার জন্য। হ্যাঁ, তো ওই আমার তো বাড়ি হচ্ছে দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। জি। তো ওই তো দূরে থেকে, আমি তো ছোট মানুষ, আসা সম্ভব না, তো ওই কারণে হয়তো এটা হয় না আর কি। জি। তো পরবর্তীতে দেখা গেল আমি এই নিজে নিজে যখন এটা, প্রথমত তো ভাই আমারে সাপোর্ট করতো বা শিখাইতো, পরে আমি নিজে নিজে গাইতে গাইতে আমার ভিতরে এটা প্রতি একটা ভালোবাসা চলে আসছে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। তো পরে ওই তখন থেকে গাইতে 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 একটা সময় যায় নিজে আগ্রহে একটা। আপনার সেই সময়টা কত সাল ছিল, মানে ওইটা ছিল ওই যে 9-10। আচ্ছা আচ্ছা, ওই দিকের সময়টাতে। তখন আমি অনেক ছোট ছিলাম, তখন আমাদের মাদ্রাসাতে, এলাকাতে আমাদের একটা মাদ্রাসা আছে, ওইখানে মাহফিল হইতো, মাহফিলের মধ্যে আমি প্রত্যেক সবসময় গজল গাইতাম আর কি। তো সেভাবেই মানে সঙ্গীতের যাত্রাটা আপনার শুরু, মানে আসা আর কি সঙ্গীতাঙ্গনে। তো তখন থেকেই লেগে থাকলেন। 2012 সালে আমি সাংগঠনিকভাবে যুক্ত হয়েছেন কাজের সাথে। কোন সংগঠনের সাথে? প্রথমে ব্রাহ্মণবাড়িয়াতে একটা সংগঠন ছিল, আলোর নামে, ওইটাতে ছিলাম। এটাতে কিছুদিন থাকার পরে তারপরে বাংলাদেশে পপুলার একটা সংগঠন ছিল, হয়তো আপনিও চিনেন, শানে মদিনা। হ্যাঁ, ওই সময় ব্যাপক জনপ্রিয় ছিল। তখন ওই শানে মদিনার সাথে যুক্ত। শানে মদিনার তখন অফিস বা কার্যক্রম কোন জেলায় ছিল? আপনি তো ব্রাহ্মণবাড়িয়া থাকতেন। শানে মদিনার মূল কার্যক্রম তো ছিল ঢাকায়। আচ্ছা। তো পরিচালক যারা ছিল ওনাদের বাড়ি ছিল হচ্ছে কুমিল্লা।
আচ্ছা। তো কুমিল্লাতে ওনাদের প্রতিষ্ঠান ছিল, সবকিছু ছিল। তো দেখা গেছে ঢাকা কুমিল্লা মিলে কাজ চলতো আর কি। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দোনো জায়গাতে অ্যাটেন্ড করতাম, যখন যেদিকে প্রয়োজন হতো ওইদিকে। আচ্ছা, তখনকার কয়েকজনের নাম আপনার কাছে শুনতে চাই। সানেমুদ্দিনে কার কার সাথে কাজ করার সুযোগ হয়েছিল? তখন শিশু শিল্পী হিসেবে ছিল হচ্ছে আপনার মাহমুদুল হাসান আদনান, তারপরে এনাম বিন সাইদ, তারপর হচ্ছে আপনার আরো যারা ছিল, আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী তখন কিশোর ছিল। এনাম বিন সাইদ বলতে কি আপনার সহযোগী এনাম বিন সাইদ? হ্যাঁ, আমার সাথে এখন যে কাজ করছে। আপনার ওই যে তুষাহে মাদিনা, তুষাহে খুবাতে আমার সাথে ডুয়েট একসাথে আমরা গাইছি। হ্যাঁ, ও একদম ছোট। ওটা তো মনে হয় আপনার ইউটিউব চ্যানেলের সবচেয়ে বেশি, প্রায় 4 লাখের। হ্যাঁ হ্যাঁ, মানে পপুলার ওইটা। জি। এছাড়া এখন কাজ করছে আরো জনপ্রিয় এমন কেউ কি তখন? অবশ্যই তো ছিল। কে? সানেমুদ্দিনায় তো অনেক মানে প্রতিভাবান শিল্পীরা কাজ করছে, এখনো একটি আছে, যেমন জুবাইর আহমদ তাশরিফ, তারপর হচ্ছে আমাদের সকলের পরিচিত মুখ বিনোদন বন্ধু মুহিউদ্দিন হাসান খান সাহেব, উনি আমাদের সাথে, আমরা একসাথে কাজ করছি। তারপরে হাসান আল মাহমুদ, আব্দুল কাদের জিলানী, তো ওই এরকম অনেকেই ছিল আর কি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি সানেমুদ্দিনা থেকে মুজাম্মেল ইবনে মুসলিম ছিল, উনি ভালো গীত, এখনো তো উনি খান সাহেবের সাথে কন্টেন্ট নির্মাণ করেন। তো আপনার শুরুটা তাহলে সানেমুদ্দিনার মাধ্যমেই মানে উঠে আসা আর কি। যাক, খুব ভালো লাগলো। এরপরে প্রশ্ন হচ্ছে, শৈশবে আপনার প্রথম কোন নাশিদ, কোন গানটা আপনার হৃদয়ে অনেক নাড়া দিয়েছিল, আপনি এখনো মনে পড়ে? এখনো কোনটা বলতে একটা না, বেশ কয়েকটা ছিল, যেগুলো আমি সবসময় বললাম না যে যখন আমি পিছিয়ে ছিলাম তখন এই যে বিভিন্ন মাহফিলে বা আমাদের মাদ্রাসার মাহফিলে গাইতাম। জি। তো তখন আমি সবচেয়ে বেশি গাইতাম হচ্ছে একটা হচ্ছে ওই আমাদের আনিস আনসারী ভাই, শ্রদ্ধেয় আনিস আনসারী ভাই, ওনার একটা গান গুরুস্থানে একটু মাটি বাইনা করে একটা, ওই গানটা আমি প্রচুর গাইতাম তখন, অনেক হৃদয়স্পর্শী একটা গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আপনার মরহুম আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহির আরেকটা গান আল্লাহ তুমি দয়ার সাগর, ওইটাও অনেক গাইছি। তারপর আরেকটা হচ্ছে আমি যখন মাদ্রাসায় ভর্তি হই, মানে যখন প্রথম প্রাথমিক যে জামাতগুলা তাইসির মিজান ওগুলো পড়ি, তখন একটা গান সবচেয়ে বেশি গাইতাম, এটা হচ্ছে মাথায় আজ কাফন বেঁধে নাও। এটা 2013 সালে অবুরদের সময় ওই গানটা বেশি জনপ্রিয়তা পেয়েছিল। ওইটা গাইছে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল্লাহ সাদি ভাই। তো এইভাবেই আর কি ওই নাসিদটা আমি মাদ্রাসাতে যখন কোনো মানে জলসা বা কোনো কিছু হইতো, হুজুর আমার বলতো যে তুমি ওই নাসিদটা গাও। ওইটা গাইলে একটা মানে একটা জোশ চলে আসতো, মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামা বাজাও, ওইটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মানে এই ধরনের নাশিদগুলো আপনার হৃদয়ে, মানে আপনার শৈশবের ওই মননে দাগ কেটেছিল। এত এত নাশিদ করছেন, 2012 সাল থেকে সাংগঠনিকভাবে যুক্ত আছেন। তো এ যাবৎকালে আপনি কোন নাশিদের মাধ্যমে, আমরা তো মোটামুটি জানি, এরপরে জানতে চাচ্ছি কোন নাশিদের মাধ্যমে আপনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন, জনপ্রিয়তা পেয়েছেন, বা মানুষের কাছে অনেক বেশি পৌঁছাতে পেরেছেন? কোন নাশিদটা? এ পর্যন্ত আমার যে কয়েকটা নাশিদ মানে জনপ্রিয়তা পেয়েছে, তার মধ্যে প্রথম হামনে আঁখো সে দেখা নেই হে মাগার, ওই নাশিদটা প্রায় 3 মিলিয়ন ভিউ হয়েছিল। এটা কি পেজ থেকে? হ্যাঁ, পেজ থেকে, আমার পেজ থেকে আর কি, পার্সোনাল পেজ। আচ্ছা। তারপরে যদি নাত লিখতে লিখতে, ওইটা আমার চ্যানেল থেকে প্রায় 1 লক্ষ প্লাস ভিউ হয়েছিল, ওইটাও মোটামুটি ভালো সারা পড়ছিল। তারপরে রিসেন্টলি আরো কিছু নাশিদ আছে, মরুর দুলাল, এটা আমার নিজস্ব মানে আপনার ইউটিউবে ওটা ট্রেন্ড মানে পপুলারে আছে আর কি। হ্যাঁ, মৌলিক সঙ্গীত। তারপরে সবসে আলো আলা। আপনি যে এত এত দেশের মধ্যে এত এত শিল্পী, এর মধ্য থেকে কিছু মৌলিক গানে আপনি ভালো জনপ্রিয়তা পেয়েছেন, এই ব্যাপারটা কিভাবে নিজেকে ভাবেন, কেমন লাগে আপনার কাছে? আসলে শিল্পী সবাই কভার মৌলিক সব গানই করে, কভারও করে, বাকি মৌলিক কিছু নাশিদ প্রত্যেক শিল্পীরই থাকা উচিত, বা এটা আমি মনে করি আর কি। তো ওই ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমার মৌলিক নাশিদ আমি যেগুলা করি, আমি চিন্তা করি মানে ব্যতিক্রম কিছু করার জন্য, যাতে কারো কাছ থেকে কপি না হয়ে যায়। জি। কাভার তো কাভারই, বাকি মৌলিক নাশিদ গুলোর মধ্যে মানে কিছু পরিবর্তন থাকুক, মানে আমার কিছু বিষয় থাকুক, গানটা যেহেতু আমার, এখানে কনসেপ্ট আমার থাকুক, সবকিছু আমার থাকুক, মানে এরকম একটা নতুন একটা কিছু করার চেষ্টা করি, তো যতটুকু পারি করার চেষ্টা করি। এরপরে জানার বিষয় হচ্ছে আপনার পারিবারিক অবস্থা সম্পর্কে। দর্শক তো আপনার জানতে চায় আপনার বৈবাহিক অবস্থান, পারিবারিক কে কে আছেন, কোথায় থাকেন, এই সম্পর্কে। আমি শুরু থেকে আমার ব্রাহ্মণবাড়িতে থাকি, ওইখানেই আমার জন্ম, ওইখানে আমার সবকিছু, লেখাপড়া, আমার কর্ম, সবকিছু ওইখানে। তো পারিবারিক অবস্থান হচ্ছে আমি
মধ্যবিত্ত ফ্যামিলিরই সন্তান। তো আমরা 6 ভাই 1 বোন, আমি সবার ছোট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো অনেক আদরের। জি, আমার আব্বু আমাদের এলাকাতে মাদ্রাসা আছে আমার আব্বুর, ওটা মোটামুটি 1980 থেকে উনি করছিল। তখন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মোটামুটি মাদ্রাসা ওরকম ছিল না, ওইটা অনেক পুরাতন একটা মাদ্রাসা এবং ওইটার অনেক পরিচিতি আছে। মাশাআল্লাহ, ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, তো ওইটা আপনার আব্বু তাহলে মাদ্রাসার শিক্ষক ছিলেন? জি, এখনো আছে। আচ্ছা আচ্ছা, তো 6 ভাই বোনের মধ্যে আপনি সবার ছোট। বিয়ে করেছেন বা কিভাবে? হ্যাঁ, করেছি, 1 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, কোনো সন্তানাদি? এখনো কোনো নেই, ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। তো ওই যে রফিকুল্লাহ সাদির একটা বিষয় আসছিল, জি, তো ওনার সাথে আপনার পারিবারিক আমার ওয়াইফ হচ্ছে ওনার ছোট বোন। ও আচ্ছা, তাহলে আপনার হচ্ছে সম্বন্ধী জি উনি। আচ্ছা আচ্ছা, তার সাথে পরিচয় কিভাবে এবং তার ওনার সাথে ওই যে বললাম না, মানে আমি যেহেতু এই অঙ্গনে কাজ করছি বা নাশিদ নিয়ে কাজ করছি, উনিও তো এই অঙ্গনেরই, তো ওইভাবেই মানে সবার সাথে একটা পরিচিতি তৈরি হয়েছে আর কি, আস্তে আস্তে দেখা সাক্ষাৎ প্রোগ্রামে বা ওনাদের কাজ, সবার কাজই তো দেখি। বিয়ের প্রস্তাবনাটা কে প্রথম দিয়েছিলেন? এটা এই ওনাদের পক্ষ থেকে একজন, মানে ওনাদের ফ্যামিলি না, ফ্যামিলির বাইরে মানে সংগঠনের আরেকজন মাধ্যমে আসছে। আচ্ছা আচ্ছা, পরে মানে সবকিছু ঠিক পারিবারিক ভাবে হয়েছে, পরে আমাদের বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের পারিবারিক জীবন আল্লাহ তাআলা সাফল্যমণ্ডিত করুন, বরকতময় করুন। আপনি কোথায় কোথায় পড়েছেন এই বিষয়ে দর্শকদের জানাবেন। আমি শুরু থেকে বললাম যে ব্রাহ্মণবাড়িতেই ছিলাম, আমার এখন পর্যন্ত সবকিছু ব্রাহ্মণবাড়িতেই। জি, তো ব্রাহ্মণবাড়িতে আমি প্রথম যখন আমি কিতাব বিভাগে পড়ি, আমি হেফস কিছু করেছিলাম, বাকি শেষ করিনি, আব্বুর কাছে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, হিফজ শেষ করা হয়নি? না, শেষ করা হয়নি। আচ্ছা, তারপর প্রথম তাইসির এবং মিজান চাঁদপুর মাঝায় পড়ছিলাম, ব্রাহ্মণবাড়িতেই, পাশের থানায়, সদরের পাশের। আর পরে একদম নাহমির থেকে একদম দাওরা পর্যন্ত আমি জামিয়া নসিহতে পড়ছি, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নসিহতে। আচ্ছা আচ্ছা, দাওরা পর্যন্ত পড়াশোনা, 20-21 আমি দাওরা শেষ করেছি, মানে একাডেমিক পড়াশোনা এখানে শেষ করেছেন। জি। এরপরে ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, মানুষের জীবনের উত্থান পতন থাকে, কঠিন সময় থাকে, তো আপনার আনন্দ ঘন কোনো একটা মুহূর্তের কথা শেয়ার করবেন এবং আপনার কঠিন কোনো একটা সময়ের কথা দর্শকদের সাথে শেয়ার করবেন। কঠিন সময় বলতে জীবন মানেই তো যুদ্ধ, উত্থান পতন, একবার ভালো আরেকবার খারাপ আসবেই। কারো এরকম একবার খারাপ হয়েছে তার জীবন আর ভালো আসেনি এরকমও নাই, আবার কারো জীবন একবার ভালো আসছে আর খারাপ কখনো আসেনি এরকমও নাই। তো আমারও এরকম আছে, উত্থান পতন আছে। আমি সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল, বা আমি সাংগঠনিক, আমি নিজে যখন সংগঠনে কাজ শুরু করি, মানে ব্যক্তিগতভাবে, ওইটা হচ্ছে আপনার 2018 সাল থেকে। তো 18 পরে 18-19 এসে স্টুডিও প্রাথমিক একটা সেট আপ নিয়েছিলাম। তো 20-এ তো করোনা চলে আসছিল, এই করোনার চলাকালীন যে সময়টা ছিল, ওইটি আমার সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল। আচ্ছা, এটা কি ব্যবসায়িক ভাবে নাকি? হ্যাঁ, সব দিক দিয়ে ধরেন, তখন তো একটা অফিস ছিল আমার, অফিসের তো মাসে সেটা, হ্যাঁ, সংগঠনের স্টুডিও এবং সংগঠন মিলে একটা অফিস ছিল আর কি। তো পুরাটাই বহন করতে হতো। তো তখন দেখা গেছে অনেক সময় এরকম সময় গেছে যে অফিস ভাড়া দিতে অনেক হিমশিম খাইতে হয়েছে আর কি, 1 মাসে আরেক মাসে বা 2-3 মাস জমা, এর পরের মাসে অফিস ভাড়া ঠিক মতো না দেওয়ার কারণে মালিকেও তো অনেক সময় অনেক চিল্লাচিল্লি করতো। তো তখন মানে খুব কঠিন সময়, হ্যাঁ, তখন খুব খারাপ লাগতো। তখন এই যে অফিস যে চালাবো, বা মানে ওই সময়টা যে কিভাবে কষ্ট করে পার করে চলে আসছি, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি আগের তুলনায়। ওই সময়টা খুব খারাপ অবস্থা ছিল। ভালো লাগার মুহূর্ত কোনটা মনে পড়ে? সফলতা বা একটা ভালো লাগার মুহূর্ত আসলে আমার যখন একটা কাজ ভালো হয় তখন আমার ভালো লাগে। আমি প্রত্যেকটা ভালো কাজে আমি মানে খুব এনজয় করি, মানে সব প্রত্যেকটা, কোনো একটা না যে আমি একটা কাজে অনেক ভালো, একটা কাজ আমার অনেক ভালো হয়েছে, আমি সবগুলা কাজে বা সব সময় চেষ্টা করি। এরপরে হচ্ছে জানতে চাচ্ছি, আপনার এখন মূলত মানে সোর্স অফ ইনকাম, মানে আপনি এখন কি শুধু গানেই সময় দিচ্ছেন? মানে আপনি তো প্রফেশনাল শিল্পী, স্টেজে পারফর্ম করেন, শুধু কি গানেই সময় দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো পেশার সাথেও সম্পৃক্ত আছেন? এখন আপাতত অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত নাই। এখন গান নিয়ে আছি, স্টুডিও আছে, ওইটা একটা আর্নিং সোর্স। এখানে অনেক কাজ বাজ হচ্ছে, অনেক ক্লায়েন্ট আসছে। তো ভবিষ্যতে আমার একটা প্রোডাক্ট রিলিজ করার ইচ্ছা আছে আর কি।
আচ্ছা, নিজস্ব একটা। সেটা কি এখন দর্শকদের সাথে প্রকাশ করবেন নাকি? না, এখন ইনশাআল্লাহ যখন হবে, আচ্ছা, তৈরি হলে ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা থাকবে দর্শকদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। ইউটিউব থেকে কি আর্ন হয়, মানে ইউটিউব, ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়া থেকে কি মানে রেভিনিউ আসে কিনা? হ্যাঁ, টুকটাক হয়। তো একটা ছোট করে জানতে চাই, মানে এই পর্যন্ত সর্বোচ্চ কত টাকা আপনি মানে তুলতে পেরেছেন, মানে সোশ্যাল মিডিয়া থেকে? এই জিনিসটা আসলে স্কিপ করেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বাকি কম কম কোনো অ্যামাউন্ট কি দর্শকদের সাথে শেয়ার করবেন? এটা আসলে মানে আমি তো চাকরি করলে, কোনো জায়গায় চাকরি করলে হচ্ছে একটা পেয়েছি ইয়া থাকে যে প্রতি মাসে এত টাকা আমার আর্নিং হচ্ছে, কিন্তু এই জিনিসগুলোতে স্টুডিও বা ব্যবসা বাণিজ্যের বিষয়ে তো এরকম না। এক সময় দেখা যায় অনেক কম আসে, আরেক সময় অনেক বেশি আসে, এভাবে মিলে জিলে চলতেছে। কিন্তু ইউটিউবের আর্ন কি মানে ধারাবাহিক নাকি থেমে যায়? আপনারা তো ভিউ দেখি ভালোই মাশাআল্লাহ, প্রত্যেক গানেই। তারপরও মানে প্রত্যেক মাসে মাসে এরকম না, মানে আসে আর কি। স্পন্সর পাচ্ছেন? স্পন্সর খুব বেশি এখনো, টার্গেট কম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি তো সাউন্ড ইঞ্জিনিয়ার। জি। মানে শিল্প সত্তার বাহিরে আপনি? হ্যাঁ, আমি আমার যত কাজ মানে রিলিজ হয়েছে আমার গ্রুপের, টিমের এবং আমার পার্সোনাল, এর মধ্যে বেশ কাজ সব প্রায় কিছু বাদে সবগুলোই আমার। আপনার সবচেয়ে এই মুহূর্তে আলোড়ন সৃষ্টি করা গান হচ্ছে আমার নবীজির নাম, এটা কি আপনার সাউন্ড? না, এটা করেছে হচ্ছে আপনার আবদার স্টুডিওর মনির হাসান। আচ্ছা আচ্ছা, মানে বেশ গানগুলোর সাউন্ড ডিজাইন আপনি করেন? হ্যাঁ। আচ্ছা, তিনি এমন ফুল কিছুদিন আগে রিলিজ হয়েছে, ওইটাও মোটামুটি ভালো। আচ্ছা, আপনার সাথে আড্ডা দেবার বসার পর একটা বিষয় মনে পড়লো আমার। আপনি তো বললেন যে আপনার গানগুলো আপনি একটা নিজস্ব কনসেপ্ট, একটা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন। আপনার একটা গান আছে হামারা নবী, তো এই একদম সাগর পাড়ে একটা কনসেপ্ট নিয়ে আপনি করেছিলেন, সেট সাজিয়ে। তো এটা আবার কিছুদিন পর বাংলাদেশে আরেকজন জনপ্রিয় শিল্পী, আমাদের প্রিয় মানুষ আবির চৌধুরী, সেও করেছে। তো কনসেপ্ট একই কনসেপ্টে, তাদেরটাও ভালো পরিমাণ ভিউ হয়েছে। তো এই ব্যাপারে কি বলবেন? মানে এখন হয়তো সবাই জানে যেটা আবির চৌধুরীর কনসেপ্ট, বা আবির চৌধুরী আগে করছে। তো দেখেন, আমি যখন করছিলাম তখন এই মানে এই সিস্টেমে বাংলাদেশে এই কনসেপ্টে, মানে এই থিংকিং কেউ কাজ করে না। জি, যেমন আমাদের এই অঙ্গনে যদি আপনি দেখেন, এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই, আমি জানি না আপনার চোখে পড়ছে কিনা, যে কেউ নাশিদ মানে ভিডিওর সময় স্ক্রিপ্ট হাতে নিয়ে, মানে লিরিক হাতে নিয়ে নাশিদ গাইছে। আমাদের এই এতে নাই, মনে পড়ছে না, থাকলে থাকতেও পারে, নাও আমার চোখে পড়ে নাই। আচ্ছা, তো ওইটা আমি নিজ থেকেই চিন্তা করে বের করছি। এরপরে ওই যে এরকম ভাবে স্টেজ কইরা একটা ন্যাচারাল একটা সাগর পাড়ে যায় সেরা এরকম ভাবে সম্পূর্ণ জিনিসটা আমি সাজাইছি, একা সাজাইছি। ওইটা আপনাদেরটা থেকে তো মনে হয় তারটা অনেক বেশি। হ্যাঁ, ওটা মোটামুটি বলা যায় রাতারাতি ভাইরাল। আপনাদের কতদিন পর এটা হয়েছে? মানে আমি গান ছাড়ার 2 সপ্তাহের মধ্যে, মানে আমি যখন গান রিলিজ করছি না, রিলিজ করে কিছুদিন পরে দেখি যে এরকম একটা শুট চলতেছে। দেখেছেন? না, তখন ওই যে শুট করতেছে, এরকম একটা শুট করেছে, এটা আপনি দেখেছেন, আপনার চোখে পড়েছে আর কি, মানে আমরা রিলিজ করার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা ভালো, খারাপ না, এটা ভালো। তবে ওনারটা বেশি সারা দেশে মোটামুটি মানুষ ভালো করছে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক শুভকামনা তার জন্য, আপনার জন্য। আপনার কনসেপ্টটাও ভালো ছিল, হয়তোবা সেও এরকম একটা চিন্তা করেছে। তো দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। এরপর একটু টুইস্ট প্রশ্নে, একটু ফান প্রশ্নে যাই। দর্শক অনেকক্ষণ যাবত আমাদেরকে শুনছে, তো প্রথমেই জানতে চাই, আপনি যদি ইসলামী সঙ্গীত শিল্পী না হতেন, সঙ্গীত শিল্পী না হলে আপনি যদি ফুটবলার হতেন বা ক্রিকেটার হতেন বা খেলোয়াড় হতেন, তাহলে কোন পজিশনটা আপনি বেছে নিতেন? ফুটবলার হলে, আর ক্রিকেটার হলে আপনি কি হিসেবে খেলতেন? আমি আসলে প্রথমত ক্রিকেট খেলাটা আমার এরকম পছন্দ না, তবে ফুটবল খেলাটা আমার মানে একদম ছোট থেকে একদম পছন্দের একটা খেলা। আমি এখনো যে খেলাধুলা করি না, তাহলে ফুটবল। আচ্ছা আচ্ছা, ক্রিকেট আমি মানে কোন পজিশনে খেলেন? দর্শক যারা আমাদেরকে দেখেন, তারাও তো খেলাধুলা, তো এটা আমাদের শরীর চর্চার একটা অংশ, খেলতে হয়। স্ট্রাইকার হিসেবে খেলেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো। এরপর জানতে চাই, এমন কোন দর্শক জীবনে সামনে পড়েছে যার অদ্ভুত কোনো ঘটনায় আপনি হতচকিত হয়েছেন, অবাক হয়েছেন? একবার হয়েছিল এরকম, মানে আমরা
একটা প্রোগ্রামে গেছি, যা এই নাশিদ গাইতেছি, নাতে রাসূল। তো কিছু মানে হয়তো ওই লোকটা একটু ইয়ে হইব, মানে মাজার পন্থী লোক, হ্যাঁ। তো আমরা নাশিদ গাইতেছি, হুট করে পিছন দিয়ে আইসা মনে করেন একদম নাচানাচি কইরা একদম সবকিছু ছিঁড়া বিড়া, মানে স্টেজের ফুল টুল আমি প্রথম ভয় পাইছিলাম, হ্যাঁ আমি প্রথম ভয় পাইছিলাম যে আরে আমারে মারতে এলো নাকি। পরে দিয়ে উনি মানে পাগলামি করতেছে, পরে মানুষদের সরাই দিছে আর কি। মানে ব্যাপক অথচ অবাক হওয়ার মতো একটা ঘটনা। আপনি যদি বিদেশে কোনো মঞ্চে গান গাওয়ার সুযোগ পান, নাশিদ পরিবেশনের সুযোগ পান, তাহলে কোন দেশকে বেছে নেবেন? মানে এক তো হলো আপনাকে যে দেশ থেকে আমন্ত্রণ করবে যাবেনি, কিন্তু আপনাকে চুজ করতে দেওয়া হয় যে তুমি কোন দেশে যেতে চাও, এমন কোন সুযোগ আসলে কোন দেশে যেতে চান? আমি তো এখন পর্যন্ত বাইরে কোনো দেশে সফর করি নাই, ইচ্ছা আছে সফর করার, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তুর্কি। আচ্ছা আচ্ছা, ওই ওই দেশের কালচার গুলো আমার একটু ভালো লাগে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে তুর্কি যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আচ্ছা, আমরা একদম শেষ দিকে আছি, তো এ পর্যায়ে আরো কিছু টুইস্ট প্রশ্ন, ফান প্রশ্ন আছে, এগুলো জেনে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। এখন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে আপনার দুজন প্রিয় মানুষ আছেন, একজন হচ্ছেন আবু ওবায়দা, একজন হচ্ছে শেখ এনাম। তো তারা আপনার সামনেই কোন একটা কুয়োতে পড়ে গিয়েছে, তো সেখান থেকে আপনি আপনার মানে সামর্থ্য আছে একজনকে বাঁচাবেন, কাকে বাঁচাতে চান? একজনকে বাঁচাতে হবে। কেন দুজনে বাঁচান দিন একসাথে? হাত তো কেটে আছে। দুই হাত, কিন্তু আপনার সুযোগ আছে একজনকে, তখন কাকে বাঁচাবেন এবং কেন বাঁচাবেন? আসলে দুজনই আমার প্রিয় মানুষ। জি, দুজন আমারে অনেক মহব্বত করে, আমি ওনাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করি। আমি তো দুইজনকে বাঁচাইতে চাই। না সেটা কিন্তু সুযোগ তো নেই, একজনকে বাঁচাবেন, এখন কাকে আপনি চুজ করে নেবেন? আপনি কি এরকম পরিস্থিতি কোনো পড়ছেন? না, পড়ি নাই। আপনি বললে কারে বাঁচাবেন? না সেটা তো আচ্ছা, আপনি উত্তর দেন, পরে আমি বলছি। আমার কাছে উত্তর নেই। একজনকে চুজ করতে হবে আপনার। শক্তিশালী কে দুজন থেকে? সেখানে মামা মনে, আমি সেখানে মামাটা কি? হ্যাঁ, চৌবাই ধরে বাঁচাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে দুইজন মিলে আবার আচ্ছা, একটু ডিপ্লোম্যাটিক বললেন আনসার। বাকি আপনি ওবায়দা ভাইকে চুজ করেছেন বাঁচানোর জন্য, তো কেন ওবায়দা ভাইকে আপনি কেন চুজ করলেন সর্বপ্রথম? আসলে এটা এরকম পরিস্থিতি তো কখনোই আসবে না। তারপরে যেহেতু আপনি মজা করে বলছেন, আমিও মজা বললাম, এটা কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু ভালো দুইজন একজনের বেশি ভালোবাসি, তাই সেজন্য আমি ওবায়দার নাম বলছি, বা সেখানে মামার কম ভালোবাসি এজন্য ওনার নাম বলি, এরকম না, দুজনকে আমি ভালোবাসেন। আচ্ছা, এবার জানতে চাই আপনার পছন্দের 3 জন শিল্পীর নাম, দেশে বিদেশে 3 জন। বললে অনেক অনেক নাম বলতে হবে। আমি আসলে বাংলাদেশে এখন যারা পপুলার সবাইকে আমার ভালো লাগে। তো আসলে প্রিয় সবাই, যারা ভালো কাজ করছে সবাই প্রিয়, সবাই আমার পছন্দের। এর মধ্যে থেকে মানে কার কার গান শুনতে বেশি পছন্দ করেন? 4-5টা নাম। উর্দু গানগুলো যে আমি শুনি, তাহলে আমি সেখানে আমার গানগুলো শুনি। আচ্ছা, উর্দু নাশিদ, কারণ ওনার উর্দু নাশিদগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বাংলা? বাংলা আমাদের রায়হান ভাই আছে, তারপরে আবু ওবায়দা ভাই আছে। আচ্ছা, এরকম অনেক বড় লিস্ট আছে, মানে অনেক, এখন নাম বলতে গেলে মনে অনেক অনেক নাম, অনেক প্রিয়জনই আছেন যাদের। শুরুতে বললাম যে যারা ভালো করছেন সবাই আমার প্রিয়। এরপরে হচ্ছে আপনাকে কয়েকজন শিল্পীর নাম বলা হবে, তো তাদের কাছ থেকে আপনি একটা গুণ নিতে চাইবেন এবং তাদেরকে আপনার ভেতরে থাকা একটা গুণ গিফট করতে চাইবেন। আমার ভেতরে আসলে এখনো না থাকে না মানুষের, আমি শিল্পীর নামগুলো বলি, এরপরে হচ্ছে আপনি আপনার মতো করে শেয়ার করবেন। তো প্রথমেই হচ্ছে আপনার সহযোগী, আপনার পাশে যাকে অনেক সময় দেখা যায় ডুয়েট সঙ্গীতে, এনাম বিন সাইদ সম্পর্কে তার একটা গুণের কথা বলবেন, আপনি নিতে চাইবেন এবং তাকে একটা গুণ গিফট করতে চাইবেন। সে খুব মানে ফ্রেশ একটা মানুষ, কারণ ফ্রেশ না হইলে এতদিন একসাথে কাজ করা হইতো না। আপনার সাথে 2015 থেকে আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 10 বছর। হ্যাঁ, তো তখন থেকে আমি একদম মানে আমি যেভাবে কাজ করতেছি বা বলতেছি ওইভাবে করতেছি। তো ওর একটা জিনিস ভালো লাগে, ওর ধৈর্য শক্তি, তারপর হচ্ছে আপনার মনোযোগ। যখন একটা কাজ করে
মানে খুব মনোযোগ সহকারে করে, করলে মনোযোগ দিয়ে করে। আবার অনেক সময় দেখা গেছে মানে ফোন স্ক্রল করে অনেক সময় পার করে দেয়, আবার ধমক দিলে না ঠিক আছে। তো তার এই গুণটা নিতে চান? হ্যাঁ, এই যে মনোযোগ, ধৈর্য, হ্যাঁ এগুলো। আর তাকে একটা গুণ এটা গিফট করতে হচ্ছে অবশ্যই যেহেতু শিল্পী বা গান নিয়ে কাজ করছে, আমি চাইবো সে ভালো গাওয়ার চেষ্টা করুক, আরো ভালো যাতে গাইতে পারে সামনে। কিভাবে গিফট করতে চান? হ্যাঁ, আমি চাই ওরা ও কিভাবে আরো ভালো গাইতে পারবে, মানে আপনার গাওয়ার মতো করে হ্যাঁ তাকে আমার থেকেও ভালো গাওয়ানোর। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আবু বায়দা। আপনার আসলে ওনাদের থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে, বাকি দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তারপরেও আজকে দিতে হবে, আজকে যেহেতু স্টার ভিউর পর্দায় চলে এসেছেন। গান উপহার দিতে চাই, ভালো গান আমার থেকে। তার কাছ থেকে কি নিতে চান? ওনাদের থেকে যে উনি ভালো কাজ করে, ওনার যে মাইন্ড, হ্যাঁ, ওনার যে চিন্তা চেতনা, মানে সবকিছুই মানে ব্যতিক্রম, সবার থেকে ব্যতিক্রম। ওনার চিন্তা, ওনার কাজের ধাঁচ, উনি যেভাবে কাজ করতেছে, তো আমি চাই আমিও এরকম উনি যেভাবে চিন্তা করে এভাবে চিন্তা করতে, মানে আলাদা। এরপরে হচ্ছে আহমদ আব্দুল্লাহ। তার কাছে একটা গুণ নিবেন, তাকে একটা গুণ দেওয়ার চেষ্টা করবেন। হয়তো আমি পার্সোনাল ভাবে ওনার কাছে আমি সঙ্গীত শিখি নাই, বাকি সিলেটের সবাই ওনাকে উস্তাদ বলে সম্বোধন করে। আচ্ছা আচ্ছা। তো আমি হয়তো যদি সিলেটের হইতাম তো হয়তো আমিও এই সুযোগটা পাইতাম। তো উনি অনেক বড় মানুষ, ওনার কাছ থেকে আমি প্রায় সময় পরামর্শ নিই, উনি আমাকে খুব সুন্দর পরামর্শ দেয়। অনেক সময় দেখা গেছে অনেক ক্লান্তি সময় আমি ওনার কাছ থেকে পরামর্শ নিয়েছি কি করব, ডিসিশন নিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। এরকম একটা সময় গেছে ওনার কাছে, মানে কলে কথা হয়েছিল, উনি আমার খুব সুন্দর পরামর্শ দিয়েছে। তো ওনারা দেওয়ার মতো আসলে কোনো কিছু আমার কাছে নাই। তারপরেও আজকে দিতে হবে, কিছু একটা তো দিতে হবে। তো ওনাদের কাছ থেকে বললাম না যে নেওয়ার মতো অনেক কিছু আছে, বাকি কি দিব, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। একটু মনে করার চেষ্টা করেন, আজকে দিতেই হবে কিছু একটা। যদি ওনারা আমারে মানে ওরকম পরামর্শ বা মানে গান রিলেটেড এই যে যেগুলো মানে পরামর্শ দিচ্ছে বা প্রতিনিয়ত বলতেছে যে এভাবে করো এটা একটু বলে, এভাবে যে আমাকে সবসময় একটু সাপোর্ট করে, তাহলে আমি হয়তো ওনাদেরকে ভালো কিছু গান উপহার দিতে পারবো। সবাইকে গান উপহার দিবেন আপনি তো। আচ্ছা, খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছেন, তারপরেও দর্শক অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারছে। এরপরে হচ্ছে সংগঠনে সবচেয়ে বেশি গান গাওয়ার ক্ষেত্রে, ডুয়েট পরিবেশনা বা মঞ্চে গাওয়ার ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন কার সাথে? আপনার এবি টিউনে অনেক সদস্য দেখেছি, হ্যাঁ, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্টেজে গাওয়ার জন্য আমি সবচেয়ে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে আব্দুল মান্নান মিয়াজি। আচ্ছা, দীর্ঘদিনের সঙ্গী আমার। জি। আব্দুল মান্নান মিয়াজি, তারপরে এনাম আছে, এনাম বিন সাইদ। জি, এনামের সাথে মোটামুটি বেশ কিছু গান আমার ডুয়েট করা হয়েছে। আপনাদের এই জুটিও ব্যাপক জনপ্রিয়। জি, আব্দুল মান্নান মিয়াজির সাথে অনেকগুলা ডুয়েট করা হয়েছে, সামনে আরো কিছু কাজ আসবে। বাকি আমার পুরা টিম নিয়ে আমি কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার টিমে যারা বর্তমানে সদস্য আছে, আব্দুল মান্নান মিয়াজি, এনাম বিন সাইদ, তারপরে আছে আনাস আব্দুল্লাহ, আতাউর রহমান হামিদি, আতিকুর রহমান শিয়াব, সাহাদুজ্জামান নূর। আমার কাছে মনে হয় যে আমার এই টিমটা আমার সাথে মানে যতক্ষণ থাকে বা একটা স্টেজে যখন আমি আমার টিমটা নিয়ে উঠি, তখন মনে করেন যদি সামনে 1 লক্ষ মানুষও থাকে, আমার কোনো কিছু যে কোনো গান আমি খুব সহজেই করতে পারেন, সহজেই করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন আমাদেরকে। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইবো, এটা হচ্ছে ইসলামী সঙ্গীতে অনেকদিন ধরে কাজ করছেন, সবচেয়ে বেশি কার মাধ্যমে, কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন ইসলামী সঙ্গীতের এই অঙ্গনে কাজ করার জন্য? আমি প্রথমত মানে উৎসাহ পেয়েছি আমার ফ্যামিলি থেকে একদম প্রথম। তারপরে এই অনেক বড় ভাইয়েরা আছে। সবচেয়ে বেশি যেটা বেশি মানে এক পর্যায়ে বলা যায় যে মানে প্যারা দিয়ে কাজ করাইতো যে, মানে একটা কাজ মানে ওনার কাছে আমার জবাবদিহি করতে হইতো। এটা হচ্ছে ফয়জুল্লাহ মাহমুদ ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ফয়জুল্লাহ মাহমুদ ভাই মানে কে এবং একটা সময় গেছে আমি মানে উনি আমারে জিজ্ঞেস করবো যে আজকে গান আপলোড করছেন বা এই গানটা করছেন না কেন, মানে এই টেনশনে আমি মানে কন্টেন্ট তৈরি করতে হইতো। আপনার সংগঠনের কেউ মানে উনি আমাদের মানে সংগঠনের না, বাকি আমার বড় ভাই, আমাদের এলাকার, উনি আমার বড় ভাই এবং আমরা একসাথে অনেকদিন চলাফেরা। তাকে একটা কৃতিত্ব দিতে চাচ্ছেন আজকে, মানে এরকম এক দুজন বড় ভাই থাকা ভালো লাইফে। অবশ্যই মানে জব যে একটা জায়গা থাকলে ভালো। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ, তার জন্য অনেক ভালোবাসা, আপনার জন্য ভালোবাসা। তো আজকের প্রোগ্রাম অনেক এনজয় করলাম আপনার সাথে সময় পার করে।
স্টার ভিউ একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের আলোকিত মুখদের নিয়ে কাজ করা হচ্ছে। এই বিষয়ে দর্শকদের কিছু বলবেন। আচ্ছা, স্টার ভিউ নিয়ে আমি আসলে কি বলবো, এখানে বাংলাদেশের সব স্টারে মোটামুটি আসছে না ভাই? মানে আনার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ। কয়েকজন এসেছেন, বেশ কয়েকজন এসেছেন। হ্যাঁ বেশ। আমি চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তো আজকে স্টার ভিউতে আমাকে ইনভাইট করার জন্য দিল মোহাম্মদ সাব্বির ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং উনি খুব চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। তো আমি চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এবং স্টার ভিউর মাধ্যমে সংস্কৃতি এবং স্টার ভিউর মাধ্যমে ইসলামী সংস্কৃতি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। দর্শক, আপনারা আজকে কাজী মাশকুর এলাহী, চমৎকার একজন মানুষ, চমৎকার একজন শিল্পী, তার কণ্ঠে তার জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন আপনারা উপভোগ করলেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, আপনাদের প্রতি অনেক অনেক দোয়া, এবং আপনারা সবসময় স্টার ভিউর পাশে থাকবেন সেই কামনা রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে ছিলাম আমি দিল মাহমুদ সাব্বির। আজকের মতো এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো স্টারকে আপনাদের সামনে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।